আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ছি ছি ছি, কি দেখে ফেললাম, আমার চোখের বিনষ্ট হয়ে গেল। এই পারভার্টের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার ইজ্জত হরণ করতে চাইছিস? কি সব ননসেন্স কথাবার্তা! আমি কেন আপনার দিকে পারভার্টের মতো তাকাবো? আমার কি চোখে পট্টি বাঁধা যে আপনার মতো ব্যক্তির দিকে তাকাবো? শেষ কথাগুলো কিছুটা আস্তে করে বলল নুসরাত। কি বললি? আবার বল, শুনতে পাইনি। কিছু বলিনি। কথাটি বলে অ্যাটিটিউড দেখে নুসরাত নিচে নেমে গেল। আরশ দু কাঁধ উপরের দিকে তুলে মুখ বাঁকিয়ে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে। হেলাল সাহেব টেবিলে বসতে বসতে নিচ থেকে হাঁক ছাড়লেন নুসরাত ও ইসরাতকে। ইসরাত মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে নিচে নেমে আসলো। কিচেন থেকে নুসরাত খাবারের বাটি হাতে নিয়ে টেবিলে আসলো। হেলাল সাহেব নিজের দুপাশে দুটো চেয়ার টেনে দিলেন দুজনকে বসার জন্য। ইরহাম, অনিকা, আরিশা এসে চেয়ার টেনে বসে পড়ল। আহানকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন রোহিণী। খাবার টেবিলে চামচের টুংটাং শব্দ। নাজমিন বেগম এবং লিপি বেগম দুপাশে দুজন দাঁড়িয়ে খাবার টেবিলে কিছু প্রয়োজন হলে এগিয়ে দিচ্ছেন। নাজমিন বেগম ইশারা দিলেন নাসিরকে। নাসির চোখ দিয়ে ইশারা দিয়ে বললেন, একটু পরে বলি। নাজমিন বেগম চোখ রাঙালেন। গ্লাস হাতে নিয়ে এক চুমুকে সব পানি পান করলেন নাসির সাহেব। হেলাল সাহেবের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে নিলেন। সবাই যখন এখানে আছে তাই একটা কথা বলতে চাইছিলাম। আসলে রাতের খাবার ছাড়া একসাথে কমই খাবার খাওয়া হয়, আর এখন তো কাজের চাপে কারোর সাথে কথা বলার সময়ও খুঁজে পাওয়া যায় না, তাই ভাবছিলাম এখনই বলে দিই। নাসির সাহেব স্ত্রীর দিকে তাকালেন। নাজমিন চোখ দিয়ে বললেন বলার জন্য। সূক্ষ্ম গলায় ভেজানোর জন্য ঢোক গিলে নিলেন নাসির সাহেব। আসলে ভাই, ইসরাতের জন্য একটা সম্বন্ধ এসেছে। প্রথমে সবাই এত মনোযোগ না দিলে নাসির সাহেবের কথা শুনে খাবার থামিয়ে সবাই তাকালেন নাসির সাহেবের দিকে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন নাসির সাহেব। খাবার খাওয়া থামিয়ে দু হাত এক জায়গায় এনে সম্পূর্ণ দৃষ্টি ফেললেন নাসির সাহেবের দিকে। নাসির সাহেব কিছুটা আমতা আমতা করতে লাগলেন। নাজমিন বেগমের দিকে তাকালে তিনি চোখ দিয়ে ভরসা দিয়ে বলার জন্য বললেন, আসলে ছেলে আমেরিকায় থাকে, সেখানে নিজের বাড়ি গাড়ি ব্যবসা আছে, তাই ইসরাতের মা আর আমি চাচ্ছিলাম সম্পর্কটাকে নিয়ে ভাবার জন্য। অবশ্যই তোমাদের মেয়ে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু আম্মার সাথে কথা বলেছিলে এ বিষয়ে, আর ছেলের বিষয়ে খোঁজ নিয়েছিলি? সকল নীরব হয়ে চুপচাপ শুনছিল নাসির ও হেলাল সাহেবের কথোপকথন। কিন্তু এমন সিরিয়াস মুহূর্তে নুসরাতের পেট ফেটে হাসি আসছে। নুসরাতকে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে দেখে ইরহাম চিমটি কাটল। ফাটা বেলুনের মতো নুসরাতের মুখ চুপসে গেল ইরহামের চিমটি খেয়ে। না, এখনো কথা বলিনি, কাল সকালে কথা বলবো। মেয়ে দেখতে আসার আগে খোঁজ নেব। আম্মা যা বলবে তাই হবে, আমার কিছু বলার নেই। ছেলে ভালো হলে আর পরিবার ভালো হলে মেয়ে বিয়ে দিয়ে দাও, যদি সবার সম্মতি থাকে। নাসির, সোহেব ও সোহেদের দিকে তাকালেন। তারা দুজন মাথা নাড়িয়ে না করলেও তাদের কোনো সমস্যা নেই এই বিষয়ে। তারপর আবারও খাবার টেবিলে নিস্তব্ধ হয়ে গেল। মেহেরুন্নিসা রাগে গজগজ করছেন। নাসির সাহেব করুণ মুখ বানিয়ে বসে আছেন। হেলাল সাহেবের দিকে তাকালে তিনি চোখ দিয়ে ভরসা দিলেন সামলে নেবেন। সোহেব করুণ গলায় বললেন, আমার রাগ করছো কেন? মেয়ে বড় হলে তো বিয়ে দিতে হবে। হেলাল সাহেব সহমত পোষণ করেছেন নাসির সাহেবের কথায়। মাথা নাড়িয়ে সায় দিলেন। মেহেরুন্নিসা পানির পিক ফেলে তাকালেন তার দুই সন্তানের দিকে। আমি তোমাগো মা না, তোমরা আমার মা। এত কথা কইবার লাগে তোমাগরে এখানে ডাকি নাই। আমি যা বলতেছি দুইজন চুপচাপ বইয়া আমার কথাটা শোনো। এর বাহিরে আমি আর একটা কথা শুনবার চাই না। নাসির সাহেব কিছু বলতে যেতে মেহেরুন্নিসা থামিয়ে দিলেন। মুখ থেকে কিছুটা পানির পিক ফেলে দিয়ে বললেন, ইশরাতের জন্য আমি পোলা ঠিক কইরা রাখছি। তোমারে এই বিষয়টা লইয়া চিন্তা করবার দরকার নাই। তুমি তোমার ছোট মাইয়াটারে কিভাবে বিয়া দিবা ওই বিষয়ে চিন্তা করো গিয়া। আমার কথাটা গো শোনো। মেহেরুন্নিসা না শোনার ভান করলেন। রহিমাকে ডাক দিয়ে বললেন গরম পানি বসানোর জন্য, উনি গোসল করবেন। আম্মা, আমি কথা দিয়ে ফেলেছি, একবার এসে দেখে যাক, পরে না হয় না করে দিব। ওইটা তোমার সমস্যা, আমাগর না। হেলাল সাহেবের দিকে নাসির তাকালেন। হেলাল সাহেব এতক্ষণ চুপ ছিলেন, এবার বললেন, আম্মা এসে দেখে যাক, পরে না হয় আমি নিজে না করে দিব। হেলাল সাহেবের কথা শুনে কিছুটা নরম হলেন মেহেরুন্নিসা। নাসির সাহেবের দিকে তাকিয়ে সাবধান করে বললেন, আয়া দেখবো মাইয়া, মাইয়া দেখার পর আলগোসে বিদায় করবা। এর আগে পিছে কোনো কথা যদি আমার কানে আসে, নাসির আমি কি করবো নিজেই জানি না। নাসির সাহেব হাঁপ ছাড়লেন। এতক্ষণ শ্বাস আটকে বসেছিলেন। মেহেরুন্নিসার কথায় মাথা নাড়লেন যে মেয়ে দেখার আগে পিছে কোনো কথা হবে না। এবার আমার রুমটা খালি করো, দুজনে এখান থেকে বিদায় হও।
অন্যদিকে ইসরাত মুখ কালো করে বসে আছে। গতকাল রাতে যা খেয়েছিল এরপর সকালে কোনো কিছুই মুখে দেয়নি। নাজমিন বেগম অনেক চেষ্টা করেছেন, কিন্তু ইসরাতের একটা কথা সে খাবে না। ইসরাত নিজের মনে বিড়বিড় করছে, আমার বিয়ে দেবে আর আমার পারমিশন নিল না। নুসরাত আর ইরহাম মিলে মজা নিচ্ছে ইসরাতের। ইরহাম হু হু হা হা করে হাসছে। নুসরাত আর ইরহাম নিজেদের দিকে তাকায় আর একজন আরেকজনকে থাপ্পড় মেরে মেরে হাসে। ইসরাত প্রচুর বিরক্ত হলো এদের আচরণ দেখে। বিরক্তিতে মুখ দিয়ে চরসূচক শব্দ বের হয়ে আসলো। কর্কশ গলায় বলল, কি হয়েছে তোদের? তোদের দুজনে বিয়ে লেগেছে, এভাবে হাহা রিরি করছিস কেন তোরা? ইসরাতের ধমক খেয়েও দুজনের হাসি থামলো না, আরো জোরে জোরে হাসতে লাগলো। ইসরাতকে নাক ফুলিয়ে তাদের দিকে তাকাতে দেখে ইরহাম ও নুসরাত হাসি বন্ধ করলো কিছুক্ষণের জন্য। তারপর আবারও বিকট শব্দে হাসা শুরু করলো। ইসরাতের মুখ দিয়ে বেরিয়ে আসলো, পাগল নাকি? বোন, তুই বিয়ে করতে চাইছিস না, কিন্তু তোর জন্য শুধু বিয়ের সম্বন্ধ আসছে। আর এদিকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমাকে কেউ বিয়ে দিচ্ছে না, আবার কোনো সম্বন্ধও আসে না। আমার মতো দুঃখী ব্যক্তি এই সংসারে আর নেই। ইরহামের দিকে তাকিয়ে নুসরাত বলল, আই ইরহাম, হাসি কান্না ইমোজি বলে হা হা করে হেসে বিছানায় গড়াগড়ি খেলো। এই জন্য দুজন আমাকে নিয়ে হাসছিস? আপুর জায়গায় আমি হলে কবেই লাগেজ গুছিয়ে চলে যেতাম ছেলের বাড়ি। তাহলে আমার জায়গায় তুই বসে যাস ওদের সামনে গিয়ে, তারপর সাথে চলে যাস, কেমন? 500 টাকা দিয়ে দিও, আমি মেসেজে গিয়ে বসে যাব। আরে আমাকে যেদিন দেখতে আসবে সেদিন আমি লাগেজ গুছিয়ে ছেলেপক্ষের সাথে তাদের বাড়ি চলে যাব। আহা, বিয়ের মতো ভালো কাজ কি আর হতে পারে? আমাকে কবে বিয়ে দেবে? এক কাজ কর নুসরাত, তুই আপুর জায়গায় ছেলে পক্ষের সামনে বসে যা। আইডিয়াটা ভালো দিয়েছিস, ইরহাম নুসরাতকেই বসিয়ে দেব। নুসরাত নাক ফুলিয়ে ইরহামের দিকে তাকালো। তার পার্টি থেকে ইসরাতের পার্টিতে এক মুহূর্তে চলে গেল শালা খবিশ। ইরহাম নুসরাতকে বিড়বিড় করতে দেখে বলল, বড় আপু দেখ আমাকে মনে মনে গালাগাল করছে। নুসরাত চোখ দিয়ে শাসালো ইরহামকে, বোঝালো রুম থেকে বের হ, দেখাচ্ছি মজা। ইরহাম ফাঁকা ঢোক গিলল, নিজ মনে ভাবলো, শাকচুন্নিটা এভাবে তাকাচ্ছে কেন? বাবারে, আর আপুর পক্ষপাতিত্ব করব না, পরে দেখা যাবে আমাকেই মেয়ে বানিয়ে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিয়েছে। আরে আমি তো তোর দলের, মজা করছিলাম তোর সাথে, তুই এভাবে তাকাচ্ছিস কেন? আমি তোকে অনেক ভালোবাসি আমার বোন। নুসরাত ভাব করলো ইরহামের কথা শুনেনি। বিছানার পাশ থেকে নিজের মোবাইল হাতে নিল, ইরহামকে শুনিয়ে শুনিয়ে বলল, ইরহাম নামক এক যুবক সৌরভী নামের এক যুবতীর কাছে। পরের লাইন বলার আগেই ইরহাম মুখ চেপে ধরল। ইসরাত দুজনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল। ইরহাম নুসরাতের পেছনে দাঁড়িয়ে বলল, বোন, তোর দুইটা পায়ে পড়ি, বড় আপুর সামনে বলিস না, মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমার সোনা রূপা তামা বোন বলিস না, আর জীবনেও তোকে পচাবো না আপুর পক্ষ নিয়ে। দুটো কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? আবার কোনো গন্ডগোল পাকানোর চিন্তা ভাবনা করছিস নাকি? ইরহাম ও নুসরাত দুজন দু হাত তুলে না করলো। তারা কোনো গন্ডগোল পাকানোর চিন্তা করছে না। সন্ধ্যাবেলায় সৈয়দ বাড়িতে কথা হচ্ছে, আগামী বুধবার ছেলের বাড়ির পক্ষ থেকে ইসরাতকে দেখতে আসার জন্য বলছে, যদি নাসির সাহেবের কোনো সমস্যা না হয়। নাসির সাহেবও হ্যাঁ বলে দিয়েছেন, তাদের কোনো সমস্যা নেই। যখন থেকে পাত্রপক্ষ আসার গুঞ্জন শুরু হয়েছে তখন থেকে ইসরাত ঠোসঠাস কাজ করছে, ঘর ঝাড়ু দিচ্ছে আর চোখের পানি মুছছে। সকালে ইসরাত যখন খাবার খাচ্ছিল না, নাজমিন বেগম বলেছিলেন পাত্রদের না করে দিবেন। তাহলে এখন কেন ইসরাতকে দেখতে আসছে? নুসরাত ইসরাতকে কান্না করতে দেখে কান্না না করার জন্য ফোর্স করছে, সান্ত্বনা দিচ্ছে কিছু হবে না, কিন্তু ইসরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কোনো কথাই শুনছে না। ইসরাতের ফুপানো কান্না কিছুক্ষণ পর হাওমাও কান্নায় পরিণত হয়। নাজমিন বেগম কিচেনেই ছিলেন। রোহিণী জোর করে নাজমিন বেগমকে ইসরাতের রুমে পাঠালো যাতে মেয়েটা কান্না থামায়। নাজমিন বেগম ইসরাতের রুমে আসলেন। ইসরাতকে মেঝেতে হেলান দিয়ে বসে থাকতে দেখে ইসরাতের পাশে গিয়ে বসলেন। নাজমিন বেগম ইসরাতের পিঠে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, ইসরাত, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না, আসবে দেখবে দেখে চলে যাব, আমরা না করে দিব। মা, কান্না করিস না। তুমি মিথ্যে বলছো, সকালে বললে না না করে দিবে, আর এখন বলছো বুধবারে আসবে তারা। আমি থাকবো না এই বাড়িতে, আমি চলে যাব। ইসরাত, বাচ্চামো করো না, আমার না করেছে তোমার এখন বিয়ে না দেওয়ার জন্য, কান্না করো না। আরশ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল আজকে। অফিসে কাজের চাপ কম থাকায় বাড়িতে এসে দোতলা থেকে হাউমাউ কান্না শুনে ইসরাতের রুমের সামনে এসে দাঁড়ালো আরশ। ঘটনা বোঝার জন্য দরজা পাশে দাঁড়িয়ে নাজমিন বেগম ও ইসরাতের কথা শোনার চেষ্টা করলো। নাজমিন বেগম আবার বললেন, আচ্ছা, পাত্রপক্ষের সামনে তোকে যেতে হবে না, নুসরাতকে দেখিয়ে দিব পাত্র হিসাবে। ওর তো
কোনো সমস্যা নেই বিয়ে করতে। এতদিন বিয়ে করার জন্য আমার কানের পোকা মেরে ফেলেছিল। বুধবারে নুসরাতকে কোণে বলে বসিয়ে দিব। নুসরাতের মুখ হা হয়ে গেল। তাকে ফাঁসিয়ে দিল বিয়ে চক্করে। একটু মজা করে কথা বলে বলে তাকে ইসরাতের জায়গায় বসিয়ে দিবে? জাতি কি মেনে নিবে তাকে? নুসরাত তেলে বেগুনে জ্বলে উঠল, কর্কশ গলায় বলল, আমি বলেছি এটাকে বিয়ে করব? এই ডারে দেখতে পুরো আঙ্কেলের মতো। আমি সুগার ড্যাডি বিয়ে করব না। তোমার ইশরাতকে বিয়ে দাও। আমি বিয়ে করব একটা হ্যান্ডসাম ম্যানকে, যাকে দেখে আমার পুরো বংশের মানুষ টাসকি খেয়ে যাবে, যে কথার সাথে টাকা বের করে আমাদের হাতে ধরিয়ে দেবে। কথা বললেই টাকা বের হবে। তোর পরিকল্পনা দেখে আমি শিহরিত। এত বাজে কল্পনা তুই কিভাবে করিস? ছি। আর এক কাজ করিস, এত টাকা তো কারোর কাছে থাকে না। তুই টাকার মেশিনকে বিয়ে করে নিস, তাহলেই হবে। কিচ্ছু বলবে না, সারাদিন তোর বকর বকর শুনবে, আর চাপ দিলেই শুধু টাকা বের হবে। কিছুক্ষণ থেমে আরুষ আবার বলল, না, আমি জানি না। দয়া করে আপনি শিখিয়ে দিলে কৃতার্থ হব। আরশ আরুষকে ভ্রু তুলে তাকিয়ে থাকতে দেখে বলল, ভাইয়া। নুসরাতকে পাত্তা না দিয়ে এবার আরুষ নাজমিন বেগমকে জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচি? ইসরাত কান্না করছে কেন? গতকাল রাতে যে পাত্রের কথা বলা হয়েছিল তারা ইসরাতকে দেখতে আসছে বুধবারে, এই জন্য কান্না করছে। এখন বিয়ে করবে না ও। কান্না করো না, ভাইয়া আছি না, সব সামলে নিব। বিয়ে না করলে না করবে, কে তোমাকে জোর করে বিয়ে দেবে? কান্না বন্ধ করো, কিছু খেয়ে পড়তে বসো। চাচি, কিছু খেতে দিন ইসরাতকে। নুসরাত আরুষকে ভাঙাচ্ছিল। হুবহু নকল করে মুখের আকৃতি পরিবর্তন করে বলল, কান্না করিস না ভাইয়া, আছি না, সামলে নিব। কান্না বন্ধ করো, কিছু খেয়ে পড়তে বসো। চাচি, কিছু খেতে দিন ইশরাতকে। তোর মুখের কি হয়েছে? এরকম করেছিস কেন? কিছু হয়নি। আরুষ একবার ইসরাতের দিকে তাকিয়ে চলে গেল, আবার কি মনে করে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলো। চাচি, নুসরাতের বেশি বিয়ের শখ হলে আমাকে বলবেন। আমার কাছে গজম্বর আলী নামক এক পাত্র আছে, আপনি চাইলে বায়োডাটা দিতে পারি চাচি। কথাটা বলে মুচকি মুচকি হাসলো। নুসরাত মুখ থমথমে করে ফেলল। আরুষের উদ্দেশ্যে খুবই বাজে একটা গালি দিল। চাচি দেখুন কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আস্ত গিলে খাবে। নুসরাত বড় ভাইয়ের দিকে কেউ এভাবে তাকায়? চোখ নামাও। নুসরাত কিছু না বলে আরুষকে ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিল। বিড়বিড় করে গালি দিল, শালা খবিস, সুযোগ পেয়ে আমাকে বাস দিতে চলে এসেছে। আমার সুযোগ আসুক, আমিও তোকে বাস দিতে ছাড়বো না। আরুষকে ধাক্কা দেওয়ায় দরজা থেকে কিছুটা দূরে ছিটকে সরে গেল। নাজমিন বেগম পেছন থেকে চিৎকার করে নুসরাতকে শাসালেন, বেয়াদব মেয়ে, বড় ভাইকে কেউ এভাবে ধাক্কা দেয়? আর কোথায় যাচ্ছিস তুই? নুসরাত যেতে যেতে চিৎকার করে বলল, আমি জানি আমি বেয়াদব, বারবার মনে করিয়ে দিতে হবে না। অন্য কেউ ধাক্কা না দিলে আমি ধাক্কা দিই। ইরহামের ঘরে যাচ্ছি, আজ একসাথে গ্রুপ ক্লাস করব। সৌরভী আর সাদি আসছে। সকাল থেকে নাজমিন বেগম নুসরাতের পেছন পেছন ঘুরছেন। নুসরাত কারণ জিজ্ঞেস করার পরও কোনো উত্তর দিচ্ছেন না। নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য কাপড় বের করে ওয়াশরুমের দিকে গেল। নাজমিন বেগমও তার পেছন পেছন গেলেন। নুসরাত ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, পেছন ফিরে মায়ের দিকে তাকালো, এক ভ্রু তুলে জিজ্ঞেস করলো, কি? নাজমিন বেগম না করলেন কিছু না। নুসরাত নাজমিন বেগমের এমন আচরণ দেখে বিরক্ত হলো। আম্মা, কি হয়েছে? কিছু হয়নি। নুসরাত প্রচুর বিরক্ত হলো, মুখ দিয়ে কিছু অদ্ভুত শব্দ বের করে বলল, আম্মা, তুমি কি এখন আমার সাথে ওয়াশরুমে যাবে? আমি কাপড় কিভাবে বদলাবো তা দেখবে? ছি না, আমি কেন তোর সাথে ওয়াশরুমে যাব? তোর কেন মনে হলো আমি তোর সাথে ওয়াশরুমে যাব? তাহলে আমার পেছন পেছন ওয়াশরুমের দরজা পর্যন্ত আসার মানেটা কি? আসলে ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি আসিস। কেন তাড়াতাড়ি এসে কি করব? ইসরাতকে দেখতে আসছে আজ। তো কি হয়েছে? আমাকে শেষ করতে দে। আচ্ছা বলো। একটু কাজে সাহায্য করবি, তাড়াতাড়ি চলে আসিস আমার সোনা মেয়ে। পারবো না আসতে, আমার প্রচুর কাজ আছে আজ ভার্সিটিতে। আজ যদি ভার্সিটি থেকে তাড়াতাড়ি চলে আসিস তাহলে তোকে টাকা দিব। টাকার কথা শুনতেই লাফ দিয়ে নাজমিন বেগমের কাছে আসলো নুসরাত। মুখ হাসি হাসি করে বলল, আম্মা, কত টাকা দিবা? 220 টাকা দিব। নুসরাত কপাল কুঁচকে তাকালো। নাজমিন বেগম বুঝলেন এই টাকায় হবে না, আরেকটু বাড়িয়ে দিয়ে বললেন, আচ্ছা 400 টাকা দিব। হবে, এর বেশি দিতে পারবো না। রাজি থাকলে বল। নুসরাত মিচকা শয়তানের মতো মুখ বানিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসলো, যার মানে সে রাজি এই প্রস্তাবে। নাজমিন বেগম বললেন, দেরি হয়ে যাচ্ছে না ভার্সিটি যেতে? তাড়াতাড়ি রেডি হ, পরে ইরহাম রেখে চলে যাবে। নুসরাত তড়িঘড়িয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করলো। ওয়াশরুমের ভেতর থেকে চিৎকার করে বলল, আম্মা, নাস্তা দাও। দিয়ে দিয়েছি। ইরহাম আর নুসরাত ভার্সিটি যাওয়ার পথে বাইক নিয়ে একটা ছেলে এসে তাদের পথ রোধ করলো।
নুসরাত প্রচন্ড রাগান্বিত হয়ে তাকালো ছেলেটার দিকে। মাথা থেকে হেলমেট খুলে ছেলেটা চুল দুদিকে ঝাড়া দিল। কি ভাই, বাইক কেন থামালেন আমাদের সামনে? অন্য জায়গা পাননি বাইক থামানোর জন্য, আর আমার মুখের ওপর এসে চুল ঝাড়া দিলেন কেন? আর জায়গা খুঁজে পাননি? আমার সেন্সিটিভ নাক এখন পিট পিট করছে। আজাইরা মানুষ, কাজ কাম নাই, আমার নাকের বিনাশ করে দিলেন। ইরহাম নুসরাতকে বকবক করতে দেখে কানে কানে বলল চুপ করার জন্য। নুসরাত ইরহামের পায়ে লাথ দিয়ে বলল, তুই তো পুরুষ নামের কলঙ্ক। তোর বোনের উপর গাড়ি তুলে ফেলছে, আর তার প্রতিবাদ তুই থাকতে আমি করছি। আবার বলিস আমাকে চুপ করার জন্য। আজ বাড়িতে গিয়ে তোকে কিভাবে শায়েস্তা করি দেখিস। ইরহামকে শাসানো শেষে নুসরাত বলল, হ্যাঁ কি যেন বলছিলাম। ছেলেটা কানে হাত চাপা দিল। নুসরাতকে উদ্দেশ্য করে বলল, শালিকা, এত কথা বলো না। এত কথা কিভাবে একসাথে তুমি বলতে পারো? এত কথা বলে আমার কানের পোকা মেরে ফেলবো? আচ্ছা যাই হোক, ওসব ছাড়ো। তোমার বোন কোথায়? ভার্সিটিতে আজকাল দেখা যায় না। এই ছেলে, তুমি আমার বোনকে দিয়ে কি করবে? ও ভার্সিটিতে গেলে যাবে, না গেলে নেই। তোমার কি দরকার ওর সাথে? কিছুটা অবাক হওয়ার ভান করে বলল ছেলেটা। তুমি জানো না শালিকা, তোমার বোন তোমাকে বলেনি। আচ্ছা না বললে কি হয়েছে, আমি বলে দিচ্ছি। ও আমার ভবিষ্যৎ বাবুর আম্মু লাগে, আর তুমি আমার শালিকা। নুসরাতের মাথা প্রচন্ড গরম হলো। হাতের কাছে কিছু থাকলে ছেলেটার মাথা ফাটিয়ে দিত এখন। এমনিতে লেট হয়েছে, বাসা থেকে ভার্সিটির জন্য বের হতে, এর মাঝে এই ছেলে আরো প্যাচাল শুরু করেছে। নুসরাত হালকা ঝুঁকে ছোট্ট একটা পাথর হাতে নিল। নুসরাতকে এভাবে হঠাৎ ঝুঁকতে দেখে ছেলেটাও ঝুঁকে তাকালো নুসরাতের সাথে। যখন দেখলো নুসরাত ছোটখাটো পাথর তুলছে, ছেলেটা বুঝে গেল ওর ওপরেই পাথরটা মারা হবে। বাইক স্টার্ট দেওয়ার আগেই নুসরাত ছোটখাটো পাথরটা ছেলেটার উদ্দেশ্যে ছুঁড়ে মারল। পাথরটা ছেলেটার চোখের কিছুটা ওপরে পড়ল। নুসরাতকে আবার ঝুঁকতে দেখে বাইক টান দিয়ে চলে যেতে যেতে বলল, যেমন বড় বোন তোমার ছোট বোন। আয় হায়, আমার চোখ ফাটিয়ে দিল শালি। নুসরাত হাত ঝেড়ে বিশ্রী গালি দিল। ইরহামের বাহুতে থাপ্পড় মারল। ইরহাম থাপ্পড় খেয়ে হাত দিয়ে বাহু ঘষল। তুই ভাই নামের কলঙ্ক, ছেলে নামেরও কলঙ্ক। অন্যদিকে সৈয়দ বাড়ির গেটের সামনে থেকে গাড়ির হর্নের শব্দ আসলো। জাইন নিজের রুমে জানালার পর্দা সরিয়ে রাস্তার দিকে তাকালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসলো, যা আবার নিমিষেই মিশে গেল মুখের সাথে। মুখ গম্ভীর বানিয়ে ফর্মাল শার্টের ওপরে বোতাম লাগিয়ে নিল জাইন। দিওয়ান হতে কোট হাতে তুলে নিয়ে রুম থেকে বের হলো। রুম লক করে সিঁড়ির দিকে চলে গেল। ইসরাতে রুম ক্রস করার সময় রুমের দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। নিচতলায় নেমে লিপি বেগমকে ডাক দিয়ে বলল ফিরতে লেট হবে। জাইন কথাটা বলে মেইন দরজা খুলে বের হয়ে গেল। লিপি বেগম কিচেন থেকে বের হয়ে আসলেন। পেছন থেকে চিৎকার করে বললেন, তুই আরশ, ইরহাম সবগুলো চলে যাচ্ছিস? আজ মেহমান বাড়িতে আসছে আর একটা ছেলেও বাড়িতে নেই। জায়ানটাও কোথায় চলে গেল? আম্মু, আরশকে না হয় জায়ানকে পাঠিয়ে দেব। আমি এসবে থেকে কি করব? আমার কাজ আছে ডেলার সাথে। লিপি বেগম মুখ কালো করে চেয়ে থাকলেন জাইনের দিকে। মুখ দেখে বোঝা গেল ডেলার কথা শুনে ওনার মুখ কালো হয়ে গিয়েছে। প্রফেসর ক্লাস করাচ্ছেন, সবার মনোযোগ প্রফেসরের দিকে হলেও শেষের বেঞ্চে বসা তিনজন মেয়ের কোনো মনোযোগ নেই সেদিকে। তারা আছে তাদের নিজেদের গল্প নিয়ে। কিছুক্ষণ পর পর পেছনের বেঞ্চ হতে আসছে ফিস ফিস হাসির শব্দ। প্রফেসর নিজের ক্লাস শেষে নিজের মাইক প্রজেক্টর গুছিয়ে চলে গেলেন ক্লাস থেকে। প্রফেসর বের হওয়ার সাথে সাথে যারা ক্লাস করবে না তারা বের হয়ে গেল। নুসরাত ব্যাগ হাতে নিয়ে ক্লাস হতে বের হলো, সাথে ইরহামও বের হলো। সাদিয়া আর সৌরভী সব ক্লাস করে যাবে বাসায়, তাই তারা ক্লাসে রয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে করিডোরে দাঁড়াতেই জুন মাসের রোদের তাপ শরীরে লেগে খা খা করে উঠল। নুসরাতের মনে হলো তার শরীর জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। চল আইসক্রিম খাই, এই গরমে শরীর পুড়ে গেল। আইসক্রিম খেলে একটু আরাম লাগবে। রোদের জন্য নুসরাত চোখ কুচকে তাকিয়ে বলল, তুই গিয়ে নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি তোর জন্য। ইরহাম আচ্ছা বলে আইসক্রিম কিনতে চলে গেল। নুসরাত কপাল হতে ঘাম মুছে এদিক সেদিক তাকিয়ে ছাত্রছাত্রীদের যাওয়া আসা দেখতে লাগলো। কিছুক্ষণ পর ইরহাম আইসক্রিম নিয়ে আসলে দুজনে ভার্সিটি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়ালো। দাঁড়ানো 2 মিনিটের মাথায় একটা রিক্সা আসলে সেটা ভাড়া করে উঠে গেল রিক্সায়। সৈয়দ বাড়ির সামনে গিয়ে রিক্সা থেকে নেমে গেল নুসরাত আর ইরহাম। ভাড়া মিটিয়ে বাসার গেটের সামনে থেকে নতুন মানুষের কথা শব্দ শুনে ইরহামকে বলল, মনে হয় মেহমান চলে এসেছে। আমি কিচেনের দরজা দিয়ে ভেতরে যাচ্ছি।
আমি এই বেশ নিয়ে নতুন মানুষের সামনে দিয়ে যাব? আমিও কিচেনের রাস্তা দিয়ে যাব তোর সাথে। নুসরাত আর ইরহাম কিচেনের দরজা দিয়ে গিয়ে বাড়ির ভেতর ঢুকলো। নুসরাত, তুমি বাড়ির পেছনের দরজা দিয়ে ঢোকো। এই দিক দিয়ে গেলে তো ড্রয়িং রুম হয়ে যেতে হবে। আমি বাড়ির পেছনের দরজা খুলছি, আর তুমি ফ্রেশ হয়ে কিচেনে আসো, কিছু কাজ আছে। ইরহাম, ফ্রেশ হয়ে ওখানে বসো, কোনো কিছুর প্রয়োজন হলে এগিয়ে দিবে। ভাইয়ারা এখনও কেউ বাসায় আসেনি, বড় ভাই ততক্ষণে তাদের সাথে কথা বলুক। দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি দুইজন। আর নতুন কাপড় পরে বের হবে। ইরহাম, নুসরাত, তুমি একটা কামিজ পরে নিও মা, প্লিজ। রোহিণী কাজ করতে করতে তাড়াহুড়ো করে কথাগুলো বলল। নুসরাত আচ্ছা বলে চুপচাপ বাড়ির পেছনের দিকে চলে গেল। ইরহাম ও নুসরাতের পেছন পেছন দৌড়ালো। রহিমা এসে দরজা খুলে দিল। তারা দুজন বাড়ির পেছনে দরজা দিয়ে নিজের রুমে চলে গেল। নাসির সাহেব বাড়িতে এসেছেন কিছুক্ষণ হলো। ছেলের বাড়ির সবার সাথে পরিচিত হওয়ার পর রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। সবাই সবার নিজস্ব মতামত দিচ্ছে, কোন সরকার থাকলে ভালো হবে, কোন সরকার থাকলে খারাপ হবে। এসব বিষয় নিয়ে বয়স্ক মানুষদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। মেহরুন্নিসা লাঠি ভর দিয়ে এসে বসলেন ড্রয়িং রুমের সোফায়। মুখের ভেতর একদলা পান সুপারি। ছেলে বাড়ির মানুষ সালাম দিলেন মেহরুন্নিসাকে। মেহরুন্নিসা সালামের জবাব ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, পোলা কোনটা? মতিউর সাহেব হেসে তার পাশে বসে থাকা 30 বছরের এক ছেলে দেখিয়ে বললেন, আমার ছেলে সিয়াম চৌধুরী। মেহরুন্নিসা কপাল কুঁচকে সিয়াম নামে ছেলেটার উপর থেকে নিচ চোখ বোলালেন। ছেলেটাকে পর্যবেক্ষণ করা শেষে মুখের বিকৃতি ঘটিয়ে বললেন, এইটা পোলা? আমার ইশরাতের জন্য এইটারে তুই পছন্দ করছিস নাসির? নাসির সাহেব চোখ দিয়ে ইশারা দিলেন মেহরুন্নিসাকে এরূপ কথা না বলার জন্য। মেহরুন্নিসা কারোর কথা শোনার পাত্রী না। তিনি আবার বললেন, এই পোলার তুলনায় আমার আশিক বহুত সুন্দর। মেহরুন্নিসাকে কথা বলতে না দিয়ে হেলাল সাহেব কথা বলা শুরু করলেন। মেহরুন্নিসা খেপে গেলেন হেলালকে তার কথার মধ্যে বাঁ হাত ঢোকানোর জন্য। তা তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? জি, গ্র্যাজুয়েট। এত কম পড়াশোনা করছে তুমি? আমার ছোট নাতিটা তো তোমার তুলনায় বেশি পড়াশোনা করছে। নাসির সাহেব কপাল চাপড়ালেন। মেহরুন্নিসার ছেলে পছন্দ হয়নি, এজন্য এরকম উল্টাপাল্টা কথা বলছেন। নুসরাত আর ইরহাম ড্রয়িং রুমে এসে ছেলে পক্ষের সবাইকে সালাম দিল। চোখ দিয়ে গণনা করলো কতজন মানুষ এসছে। নাসির সাহেব নুসরাতকে দেখিয়ে বললেন, আমার ছোট মেয়ে। ছেলের মা নুসরাতকে দেখে মুখ কি রকম বানিয়ে ফেললেন। নুসরাত মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিচেনে চলে গেল। রোহিণী নুসরাতকে জিজ্ঞেস করলো, কতজন মানুষ এসেছে? 7 জন। কে কে এসেছে জানো? ছেলের মা, ছেলের বাবা, মেবি ছেলের ভাই আর ছেলের দাদি, আর জানি না। ডাইনিং রুমে গিয়ে টেবিল সাজাও তাড়াতাড়ি। এর মধ্যে ছেলের মা পারভিন ময়মুনা বললেন, মেয়েকে নিয়ে আসুন, অনেকক্ষণ তো হলো আসলাম। আগে নাস্তা শেষ করুন, তারপর মেয়ে দেখবেন। ইরহাম এসে বলল সবাইকে ডাইনিং রুমে আসার জন্য। পারভিন বেগম হাতে ছোট্ট একটা পার্স নিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। মুখের বিকৃতি ঘটিয়ে গিয়ে ডাইনিংয়ে বসলেন। চিকেন ফ্রাই মুখে দিয়ে এমন ভাব করলেন যেন বমিই চলে আসবে। টিস্যু হাতে নিয়ে মুখ থেকে চিকেন ফ্রাই বের করে ফেলে দিলেন পারভিন। সিয়াম চিকেন ফ্রাই হাতে নেওয়ার আগে পারভিন বললেন, ওটা খাস না, একদম বিশ্রী হয়েছে। সবার চোখ পারভিন বেগমের দিকে। পারভিন বেগম এমন ভাব করলেন উনি বুঝতে পারছেন না সবাই কেন ওনার দিকে তাকিয়ে আছে। এই পরিবেশ সামাল দেওয়ার জন্য মতিউর রহমান মিথ্যে কাশি দিলেন। গলা খাকারি দিয়ে বললেন, সিয়াম বাবা, অন্যগুলো টেস্ট করো, দারুণ হয়েছে খেতে। সিয়াম মাথা ঝুঁকিয়ে বসে থাকলো। পারভিন বেগমের নেওটা হওয়ায় ওনার পারমিশন ছাড়া কোনো খাবারে হাত দিল না। এই ইরহাম শালা কি নিব্বি? মনে তো হচ্ছে সেই রকমই। মায়ের কথা ছাড়া খাবারে হাত দিচ্ছে না। এর সাথে তো বড় আপুর বিয়ে দিলে সারা জীবন আপুকে কাঁদতে হতো। নুসরাত বৃদ্ধ আর তর্জনী আঙ্গুল থুতনিতে রেখে বয়স্ক লোকেদের মতো করে বলল, হুম। নাস্তা শেষে সবাই ড্রয়িং রুমে আসলো। রোহিণী গিয়ে নুসরাতকে নিয়ে আসলো পাত্রপক্ষের সামনে। পারভিন বেগম ইসরাতকে 2 চোখ দিয়ে পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ শেষে বিড়বিড় করলেন, ঠিকই মনে হচ্ছে। মতিউর সাহেব প্রশংসায় পঞ্চমুখ পাত্রীর। মুখ দেখে বোঝাই যাচ্ছে পাত্রী ওনার অনেক পছন্দ হয়েছে। মতিউর সাহেব ওনার ছেলের দিকে তাকালেন, যে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। পারভিন বেগমের সাথে ইশারায় কিছু কথা বলে নিলেন। ইশারা দিয়ে বললেন, সামনে কথা আগাবেন নাকি? পারভিন বেগম বললেন তিনি কথা বলছেন। পারভিন বেগম জিজ্ঞেস করলেন, তো মেয়ে রান্না করতে জানো? ছেলে বন্ধু আছে? জি না। পারভিন বেগম জরুরি কিছু বলার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করলেন। ইসরাতের দিকে তাকিয়ে বললেন, ছেলে বন্ধু নেই
ভালো কথা। রান্না জানো ভালো? বিয়ের পর কোনো চাকরি বাকরি করতে পারবে না, নিজের সংসার সামলাবে, আর পড়াশুনো যতটুক করেছো ব্যাস, আর লাগবে না। নুসরাত ও ইরহাম ভ্রুকুচকে তাকিয়ে রইল মহিলার দিকে। মহিলা এসব কি বলে? নিজ ইচ্ছা মতে যা ইচ্ছা তাই বলে চলেছে। তাদের তো আগে জিজ্ঞেস করবে ছেলে কি তাদের পছন্দ হয়েছে কিনা। ইরহাম নুসরাতের কানে কানে বলল, ভারী বেয়াদব মহিলা তো। মেয়ে দেখতে এসে কেউ এভাবে কথা বলে, তাও আবার সবার সামনে। এই সম্বন্ধ হওয়ার আগেই শেষ হয়ে গেল। নুসরাত উত্তর না দিয়ে পারভিন বেগমের দিকে এগিয়ে গেল। মাথা কাত করে পারভিন বেগমের দিকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে হালকা ব্যঙ্গাত্মক হাসি দিল। নুসরাত হাত তুলে দরজা দেখিয়ে বলল, ওই যে সামনের দরজা, সম্মানের সহিত বের হয়ে যান, সাথে আপনার এই নিব্বি ছেলেকে নিয়ে। আমাদের পাত্র পছন্দ হয়নি। আপনার ছেলে আর যাদের নিয়ে এসেছেন তাদের নিয়ে যেতে পারেন। এই যে দরজা, না চিনতে পারলে আমি আপনি ওখানে পৌঁছে দিয়ে আসবো। নুসরাতের দিকে আঙ্গুল তুলে পারভিন বেগম বললেন, নাসির ভাই, আপনি এই মেয়ের মতো বেয়াদবকে কিভাবে বিয়ে দিবেন? একে তো শ্যামলা, তার উপর গলার ঝাঁজ দেখুন। কি বেয়াদব মেয়ে! ছোট বোন যেরকম, বড় বোনও তো সেরকম হবে। আপনার থাইকা তো ভালো আমাগো মাইয়াটা। আপনার মতো মাইয়ার যখন বিয়েটা হইয়া গেছে, তাইলে আমাগো মাইয়াটার আপনার থাইকা আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারো আশা রাখি। পারভিন বেগম ওনার স্বামীর দিকে তাকালেন, যে নিশ্চুপ হয়ে শুনছে ওনাদের কথা। কাঁদো কাঁদো গলায় বললেন, তুমি বসে বসে তোমার স্ত্রীর অপমান দেখছো? হাঁটুর বয়সী একটা মেয়ে আমাদের এভাবে অপমান করছে, আর তুমি কিছু বলছো না? এ তো অপমানের পর এখানে বসে থাকবে? চলো এখান থেকে, আমাদের সিয়ামের আরো ভালো জায়গায় বিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ যান, রাস্তা ওই দিকে। নাসির সাহেব নুসরাতকে ধমক দিলেন, চোখ রাঙিয়ে তাকালেন। আপাকে সরি বলো, আমরা বড়রা এখানে আছি কথা বলার জন্য, তোমাকে কথা বলতে হবে না। আমি কেন সরি বলবো? আমি তো কিছু করিনি। এই মহিলা আসছে থেকে যা দেখছে নাক ছিটকাচ্ছে। খাবার পছন্দ হয়নি, সোজা খাবার খাওয়া থামিয়ে দেবে। তা না করে সে বিশ্রী, খেতে খাস না, সিয়াম এসব বলছে। ওনার কথা শুনে তো আমাদের খারাপ লেগেছে। তার বেলা বজ্রকণ্ঠে ধমক দিলেন নাসির। ধমক খেয়ে মুখ শুকিয়ে গেল নুসরাতের। মেহরুন্নিসা রেগে গেলেন। বাহিরে মানুষের জন্য তার নাতনিকে ধমক দেওয়া। নাসির ও তো ঠিক কথাই কইছে, ওরে ধমক দাও কে? নিজে তো কথা কিছুই কইতে পারো না, আবার ওরে ধমক দাও। আর ওরে ধমক দিলে আমার থেকে খারাপ আর কেউই হইব না। হেলাল সাহেব সবাইকে থামিয়ে দিলেন। মেহরুন্নিসা রেগে সোফা থেকে উঠে দাঁড়ালেন। ইরহামের হাতে ভর দিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। ইসরাত চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল। এতক্ষণ খারাপ পরিস্থিতি দেখে চুপ ছিল। মেহরুন্নিসা চলে যেতেই উঠে দাঁড়ালো, সবার দিকে তাকালো, পারভিন বেগমকে উদ্দেশ্য করে বলল, আপনি মনে হয় ছেলের জন্য বউ দেখতে আসেননি, আপনি তো আপনার বাড়ির কাজের জন্য কাজের মহিলা দেখতে এসেছেন। এম আই রাইট? আপনি তাহলে বস্তিতে যান, ওখানে অনেক কাজের মেয়ে আছে যারা টাকার জন্য সব ধরনের কাজ করে দেয়। ইসরাত কিছু চিন্তা করার মতো ভাব করলো, তারপর আবার বলল, এক কাজ করতে পারেন আন্টি, আমাদের বাড়ির রহিমা আছে না, ওকে আপনার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে পারেন। বিয়ের পর ঘর মোছা, ঝাড়ু দেয়া, আপনার কাপড় পরিষ্কার করা, ইত্যাদি ইত্যাদি যা কাজ আছে সব করে দিবে। একটা আওয়াজ মুখ দিয়েও বের করবে না, পিন ড্রপ সাইলেন্ট থাকবে। আর পড়াশোনা যতটুকু করেছে আপনাদের মনে হয় না হয়ে যাবে তাতে। খুব ভালো মেয়ে, আপনার কথা উঠবে আর বসবে। পারভিন বেগম চোখ লাল করে তাকিয়ে থাকলেন ইসরাতের দিকে। কালীটা তো একে তো অপমান করলো, তারপর এই বাড়ির বুড়িটা এত অপমান করলো, এখন পাত্রী নিজে দাঁড়িয়ে তাদের অপমান করছে। নাসির ভাই, আপনার বাড়ির মেয়েদের কোনো কমন সেন্স নেই? মেহমানদের সাথে কিভাবে কথা বলতে হয়? নুসরাত পারভিন বেগমের কথায় ফোড়ন কেটে বলল, আপনার থেকে বেশি কমন সেন্স আমাদের আছে। আর আমরা জানি আপনার মতো না আপনাদের মতো মেহমানকে কিভাবে ট্রিট করতে হয়। পারভিন বেগম রাগে সবকিছু অন্ধকার দেখলেন। এবার ইসরাতের দিকে তাকিয়ে বললেন, আমরা তোমাকে রিজে। 1 মিনিট আন্টি, এত তাড়াহুড়োর কি আছে? আগে আমায় শেষ করতে দিন। আপনি কি আমাকে রিজেক্ট করবেন? আমি তো আপনার ছেলেকে রিজেক্ট করলাম। এরকম মেরুদণ্ডহীন প্রাণী একটা, এইরকম মানুষকে তো আমি বিয়ে করব না। পারভিন বেগম রাগে ব্যাঙের মতো লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। ইচ্ছে করলো নুসরাতের গালে একটা থাপ্পড় দিতে। এই মেয়ে ভেজাল করেছে, যেই ভাবা সেই কাজ। পারভিন বেগম নুসরাতকে থাপ্পড় মারার জন্য হাত উঠালেন। নুসরাতের গালে থাপ্পড় মারার পূর্বে কেউ ওনার হাত চেপে ধরল। পারভিন বেগম রাগে নুসরাতের পেছনের দিকে তাকালেন, কে ওনার হাত এভাবে চেপে ধরেছে দেখার জন্য। ওনার কাজে কে বাধা দিচ্ছে?
এটাকে একটা থাপ্পড় না মারলে ওনার শান্তি হবে না। লোকটার হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইলেন। গম্ভীর পুরুষালী গলায় লোকটা বলল, ডোন্ট ডেয়ার টু টাচ হার। কথাটি বলে পারভিন ময়মুনার হাত ছুঁড়ে ফেলে দিল। পারভিন বেগম শুনলেন না, নুসরাতকে আবার থাপ্পড় মারার জন্য হাত তুললেন। আরশ কিছু বলার পূর্বে সিয়াম পারভিন বেগমকে টেনে নিয়ে গেল নুসরাতের থেকে দূরে। পারভিন বেগম বললেন, আর এক মুহূর্ত এখানে না। আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে অপমান করেনি যতটুকু এই মেয়ে করেছে। হাঁটুর বয়সী ছেলে মেয়েরা আমার হাত ছুঁড়ে ফেলে দিচ্ছে। আপনি আমাদের বাড়ির মেয়েকে থাপ্পড় মারবেন আর আমরা বসে বসে দেখব? কিছু না বললে আমরা ভদ্র, আর বললেই অভদ্র। ওয়ারা জোক। পারভিন বেগম আরশের কথায় উত্তর না দিয়ে রাগ দেখিয়ে বের হয়ে গেলেন। ওনার পেছন পেছন ওনার ছেলে, স্বামী, যে বা যারা এসেছিল সবাই বের হয়ে গেল। হেলাল সাহেব এগিয়ে দিতে গেলেন ভদ্রতা দেখিয়ে। সবাই চলে যেতেই নাসির সাহেব নুসরাতের দিকে তাকালেন চোখ রাঙিয়ে। জোরে একটা শ্বাস ফেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলেন। নুসরাতকে উদ্দেশ্য করে বললেন, আমরা বড়রা তো এখানে ছিলাম, তোমাকে কে বলেছে এত কথা বলতে? আমরা কি মরে গিয়েছি? এবার ইসরাতের দিকে তাকালেন। ও তো বেয়াদব। এখন তুমি ওর সাথে থেকে থেকে বেয়াদব হয়ে যাচ্ছ। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো? আর নুসরাত, তোমাকে থাপড়ে লাল করে ফেলবো আরেকদিন বড়দের মাঝখানে বেশি কথা বলতে গেলে। আর আজ থেকে দুজন আলাদা রুমে থাকবে। ওর সাথে তুমি আর থাকবে না, মনে থাকে যেন। নাসির সাহেবের চিৎকার শুনে লিপি বেগম আর নাজমিন বেগম বের হয়ে আসলেন কিচেন থেকে। রোহিণী আর ঝর্ণা কিচেনে দাঁড়িয়ে রইলেন। নাসির সাহেব বড় হওয়ায় বের হলেন না ওনার সামনে। নাজমিন বেগমকে দেখে নাসির সাহেব বললেন, ওকে আমার চোখের সামনে থেকে সরাও, না হলে ওর কি করব আমি নিজেই জানি না। আর পারলে মেয়েরা যেভাবে থাকে ওইসব শেখাও। ঘরের কাজ কিছু শেখাও তোমার মেয়েকে। ছেলেদের মতো ঘোরা বন্ধ করতে বলো ওকে। নাসির সাহেব নিজের কথা শেষ করে রাগে গজগজ করে চলে গেলেন। ইসরাত নাসির সাহেব চলে যেতেই সেও নিজের রুমে চলে গেল। চলো চলো নয়নে নাজমিন বেগম তাকালেন নুসরাতের দিকে। কান্নায় কথা আটকে আটকে আসলো। তোর জন্য সবসময় আমাকে কথা শুনতে হয়। তুই একটু ভালো হতে পারিস না? যা কাপড় গোছা গিয়ে। আমি আপাকে ফোন করে বলছি তোকে এসে নিয়ে যাওয়ার জন্য, আর ওইটাকেও বল কাপড় গোছানোর জন্য। বলে ওনা দিয়ে চোখ মুছে চলে গেলেন নাজমিন বেগম। বিড়বিড় করে বলল, আমি আবার কি করলাম? এবার আরশের দিকে তাকিয়ে বলল, আপনার কিছু ভাষণ দেওয়ার থাকলে আপনিও দিয়ে দিতে পারেন। দয়া করে পেশ করুন, আমি শুনতে ইচ্ছুক। আরশ কিছু বলতে যাবে তার আগেই নুসরাত থামিয়ে দিয়ে বলল, পরে বলবেন, সময় সাপেক্ষ। এখন কাপড় গোছাতে হবে, মায়ের বোন পরে চলে আসবে। নুসরাত নিজের রুমে যাওয়ার সময় সোফায় লাত মেরে গেল। নুসরাতের কাণ্ড দেখে আরশের মুখ দিয়ে বের হলো, অদ্ভুত মেয়ে মানুষ, সোফার উপর রাগ দেখাচ্ছে কেন? সবাই চলে যেতেই লিপি বেগম এগিয়ে আসলেন। আরশের হাত থেকে কোট নিয়ে বললেন, আজ এত তাড়াতাড়ি? ভাইয়া কল দিয়ে বলেছিল বাসায় আসার জন্য, তাই চলে আসলাম। না আসলে এইসব ড্রামা মিস হয়ে যেত। হালকা হেসে বলল আরশ। লিপি বেগম হালকা থাপড় মারলেন আরশের পিঠে। দূর, কি সব বলিস? মা ছেলের কথোপকথন দূরে দাঁড়িয়ে হেলাল শুনছিলেন। এগিয়ে এসে বললেন, চল রুমে চল, অনেকদিন আড্ডা দিই না তোর সাথে। আর তুমি কিছু খাবার নিয়ে আসো আমাদের জন্য, আজ গল্প হবে আমাদের। এর মধ্যে জায়ন আসলো বাড়িতে। হেলাল সাহেব ওনার দুই ছেলেকে নিয়ে ওনাদের রুমে গেলেন আর লিপি বেগম কিচেনে গেলেন। নিজের রুমে দরজার সামনে থেকে দাঁড়িয়ে ইসরাত এসব দেখছিল। হালকা নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবলো, সবার বাবা যদি ওনার মতো হতো তাহলে তো ভালোই হতো। পরে আবার নিজেকে বুঝ দিল, সবার সবকিছু তো আর একরকম হয় না। ইসরাতের চিন্তায় ব্যাঘাত ঘটল নুসরাতের চিৎকারে। নুসরাত চিৎকার চেঁচামেচি করে রুম মাথায় তুলে ফেলেছে। নিচতলা থেকে এসেছে যখন থেকে তখন থেকে চিৎকার করছে। কিছুক্ষণ চুপ থাকে, আবার চিৎকার করে। সাথে পারভিন বেগমকে উদ্দেশ্য করে মুখে যা আসছে তাই বলছে। ইসরাত নুসরাতকে সাবধান করে বলল, নুসরাত চেঁচামেচি করিস না, এবার কিন্তু মার খাবি আব্বুর হাতে। কাপড় গোছা গিয়ে, আন্টি বের হয়ে গিয়েছে, 1 ঘন্টা পরে এসে যাবে আমাদের বাসায়। তাড়াতাড়ি রেডি হো আর চেঁচামেচি বন্ধ কর। এই নাসির মিয়া কি করবে? আমি কি ভয় পাই নাসির মিয়াকে? যা করার করুক নাসির মিয়া, উনি আমার বাবা হতেই পারে না। আমি ডিএনএ টেস্ট করাবো আব্বার সাথে। নুসরাত, আব্বু এইদিকে আসছে। নুসরাত এক লাফে বারান্দায় চলে গেল। ধীর স্বরে বলল, আব্বা কিছু শুনেছে আমার কথা, আসলে বলবি আমি গোসল করতে। আমার কথা বলার কোনো ইচ্ছে নেই নাসির সাহেবের সাথে। আবার মনে করিস না আমি ওনাকে ভয় পাই, আমি মোটেও ভয় পাই না। ইসরাত হাসি শুরু করলো দরজা ধরে। হাসি চোটে কথা বলতে পারলো না। কিছুটা হাসি থামার পর বলল, আব্বু এইদিকে আসছে না, তোর সাথে মজা করেছি, ভয় পাস আর বেশি বেশি কথা বলিস। আমি আব্বাকে ভয় পাই না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নুসরাত ইসরাতকে লাত মারল। তুই আজকাল বেশি কথা বলছিস।
তোর বিয়ে দিয়ে দিতে হবে। ইসরাত তারপরও নুসরাতকে নিয়ে হাসলো। নুসরাত রাগে চিৎকার করে বলল, আম্মা তোমার মেয়েকে নিয়ে যাও, না হলে আমি একে মেরে ফেলবো। আর এটার বিয়ে দিচ্ছ না কেন? বুড়ো হয়ে যাচ্ছে না? বিয়ে দাও, পরে কেউ বিয়ে করবে না। দিন দিন বেয়াদ্দব হয়ে যাচ্ছে। ইসরাতকে হাসি থামাতে না দেখে ইসরাতের গালে থাপ্পড় মেরে দৌড় দিল নুসরাত। ইসরাত কিছুক্ষণ গালে হাত দিয়ে তাজ্জব বনে রইল। যখন মগজ চেক করলো নুসরাত থাপ্পড় মেরে চলে গিয়েছে, তখন আম্মু বলে চিৎকার করে উঠল, একটু আগে আসরের আজান দিয়েছে। বাড়িতে এত বড় হাঙ্গামা হয়েছিল কিছুক্ষণ আগে, তা এখন বোঝাই যাচ্ছে না। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ওই বিষয় নিয়ে আর কেউ কোনো কথা বলেনি। সবাই কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে। আসরের নামাজ শেষ করে বারান্দায় বসে আঙ্গুলে তসবিহ পড়ছিলেন মেহেরুন্নিসা। দরজার বাহির থেকে নক করা শব্দ আসলো। এরপরে আরশের গলা ভেসে আসলো। মেহেরুন্নিসা ভেতরে আসার অনুমতি দিলেন। আরশ রুমে মেহেরুন্নিসাকে খুঁজে পেল না, তাই বারান্দায় গেল। সেখানে গিয়ে আরশ দেখল মেহেরুন্নিসা চুপচাপ বসে তাসবিহ পড়ছেন। আরশ ওনার গায়ের সাথে গা লাগিয়ে বসলো। মেহেরুন্নিসা কিছু বললেন না, তাকিয়ে রইলেন দূর ওই আকাশের দিকে। আরশ নিজে থেকে বলল, দাদি ওই সময় কি ছিল? আর চাচাও প্রচুর রেগে আছে দেখলাম নুসরাতের উপর। এসব কথা কইতে এখন ইচ্ছা করতেছে না। এইটা জিগাইবার লাগি তুই এখন আসছস সেখানে? না দাদি, তোমার সাথে সময় কাটানোর জন্য এসেছি। অনেকদিন হয় গল্প করি না। আইসা তো পয়সা রইছস কে? গল্প কর। আরশ আমতা করলো। মেহেরুন্নিসাকে এই বিষয়ে জিজ্ঞেস করা কি ঠিক হবে? এসব নিয়ে টানাপোড়েন করলো নিজ মনে কিছুক্ষণ। পরে ভাবলো যা হওয়ার হবে, এখন জিজ্ঞেস করে নেই। দাদি, বড় ভাইয়ার জন্য নাকি তুমি মেয়ে পছন্দ করে রেখেছো? মেয়েটা কে আমি কি জানতে পারি? মেহেরুন্নিসা সন্দেহের দৃষ্টিতে তাকালেন আরশের দিকে, জিজ্ঞেস করলেন, তোর মা তোরে এখানে পাঠাইছে তাই না? না দাদি, আম্মা এখানে আমাকে কেন পাঠাবে? আমি বাবা আর মাকে বলতে শুনেছিলাম, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। বলো না দাদি, মেয়েটা কে? মেহেরুন্নিসা বললেন না, কথা কাটানোর চেষ্টা করলেন। আরশ বুঝলো মেহেরুন্নিসা কথা কাটানোর চেষ্টা করছেন। দাদি, কথা ঘোরানোর চেষ্টা করবে না। আমি প্রমিস করছি কাউকে বলবো না। এটা তোমার আমার মধ্যে সিক্রেট থাকবে। হাসা কইতাছস? কাউরে কইবি না? সত্যি বলছি দাদি, কাউকে বলবো না। হাত দিয়ে ইশারা করে বললেন কাছে আসার জন্য। আরশের কানে ফিসফিস করে কিছু বললেন। আরশ অবাক হয়ে মেহেরুন্নিসার দিকে তাকালো। আমি যা শুনছি এটা সত্যি? শো, আস্তে কথা ক, কেউ হুই না লইব। এটা যদি ফাঁস হয় আমি বুঝালামো তুই এইটা ফাঁস করছস। আরে দাদি চিল, আমি কাউকে বলবো না। এটা আমার আর তোমার সিক্রেট। নাজমিন বেগমের বোন বলেছিলেন ৩টার মধ্যে চলে আসবেন, কিন্তু এখন বাজে ৫টা। ওনার এখনো দেখা সাক্ষাৎ নেই। গত ৫ মিনিট ধরে ওনাকে কল দিচ্ছেন, রিং হচ্ছে, কিন্তু কেউ কল ধরছে না। নাজমিন বেগম আবার ওনার বোনকে কল দিলেন। রিং বাজতে বাজতে এবারও কল কেটে গেল। চিন্তায় নাজমিন বেগমের ঘাম ছুটে গেল। কোনো বিপদ আপদ হয়নি তো ওনার বোনের? কিছুক্ষণ পর কল আবার দিলেন। এবার কল রিসিভ করলেন নাজু বেগম। নাজমিন বেগমের গলায় পানি আসলো। হ্যালো আপা, কোথায় তুমি? এসে গিয়েছি, আর 5 মিনিটের রাস্তা। আমার বাসায় আসতে তোমার 30 মিনিট সময় লাগে, আর তুমি 2 ঘন্টা ধরে কি করছিলে? আমি তো 8 ঘন্টা আগে বের হয়েছি। এসে গিয়েছি তোর বাসায় বলে ফোন কেটে দিলেন নাজু। নাজু কল কাটতে নাজমিন বেগম ইসরাতের রুমের দিকে গেলেন। রুমের ভেতর ঝটপট ঢুকে জিজ্ঞেস করলেন, রেডি হয়ে গেছিস দুটো? আম্মু আমি রেডি, কিন্তু নুসরাত তো এখনো রেডি হয়নি। নাজমিন বেগম নুসরাতের দিকে তাকালেন, যে চিল মুড নিয়ে মোবাইল টিপছে। হঠাৎ নুসরাতের খেয়াল হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। যখন নাজমিন বেগমকে ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকাতে দেখলো, এক লাফে বিছানা থেকে উঠে গেল। আলগোছে কাভার থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। নাজমিন বেগম জোরে শ্বাস ফেললেন। তিনি এই মেয়েকে নিয়ে কি করবেন? প্রয়োজনীয় যা আছে সব কিছু ব্যাগে ঢোকা, পরে ওখানে গিয়ে এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, এটা বাসা থেকে আনিনি, ওটা আনিনি বলিস না। ভালো করে চেক কর সব আছে কিনা। নাজু বেগম এসেছেন কিছুক্ষণ হলো। মেহেরুন্নিসার সাথে বসে গল্প করছেন। দুজনের গল্প জমে ক্ষীর হয়ে উঠেছে। তোর ছেলে দুটো আনলি না কে? আর বলো না খালা, ব্যবসার এত কাজে নাহিদের বাবার শ্বাস ফেলার সময় পাচ্ছে না। সাথে আমার নাইমটাকেও বসিয়ে দিয়েছেন ওনার সাথে। আমার ছেলেটা রোগা হয়ে গিয়েছে এই কয়েকদিনে। নতুন আবার পেঁয়াজের ব্যবসা শুরু করেছিলেন নাহিদের বাবা, কিন্তু যাকে দিয়ে পেঁয়াজের ব্যবসা করিয়েছিলেন সেই লোকটা সব পেঁয়াজ নিয়ে হাওয়া হয়ে গিয়েছে। হায় আল্লাহ, নাজমিন আমাগো এই কথাটা কয় নাই? খালা, আমি এখন পর্যন্ত নাজমিনকে এই কথা বলেনি, শুধু আপনাকে এই কথা বলছি।
মেহরুন্নিসা প্রচুর খুশি হলেন। কাউকে যে কথা বলেনি নাজু বেগম সে কথা ওনাকে বলেছে, এর থেকে খুশির আর কি বা হতে পারে। তোমাকে বড় ছেলেটার বিয়ে কবে দিবা? এই তো দিয়ে দিব ইনশাআল্লাহ, পাত্রী খুঁজে ফেলে। নাজমিন বেগমকে ডাক দিলেন নাজু বেগম। নাজমিন বেগম আসার পর বললেন, কন্যা বেটিতে নিয়ে আয়, আমি বের হব, বাসায় অনেক কাজ রেখে এসেছি। আরে আপা, রাতের খাবার খেয়ে যাবে। মেহরুন্নিসাও বললেন আজ রাত থাকার জন্য, আগামীকাল যাবেন। কিন্তু নাজু বেগম রাজি হলেন না, তার বাসায় অনেক কাজ আছে, আজ থাকলে হবে না। নাজমিন বেগম নুসরাত আর ইসরাতকে ডাকতে গেলেন। আপা বের হয়ে যাবে, তাড়াতাড়ি নিচে আয় দুটো। আন্টি বাসার বাইরে চলে গিয়েছে, ড্রয়িং রুম থেকে উঠে দরজা খুলে ওনাদের বাড়ির কাছে চলে গিয়েছে। না, আমার সাথে গল্প করছে, এক্ষুনি বের হয়ে যাবে বলেছে। আরও 1 ঘন্টা পর আমাদের ডাক দিও, কারণ তোমার বোনের গল্প আরও 1 ঘন্টা পর শেষ হবে। নিজেদের ব্যাগ নিয়ে নিচে চল ফটাফট, এত কথা বলবে না, আপা বলেছে বের হয়ে যাবে। নুসরাত আর ইসরাত কাচুমাচু করে লাগেজ নিয়ে নিচে এলো। নাজু বেগমের সাথে কুশল বিনিময় করে চুপচাপ ওনার পাশে দাঁড়িয়ে রইল। মেহরুন্নিসা জিজ্ঞেস করলেন, তুমি এখনো আগের মতো মুরগি পালন করো? হ্যাঁ, আমার 15টা মুরগি, 2 মুরগা আর 40টা মুরগির বাচ্চা আছে। রোজ 12টা করে ডিম দেয়। আর বাসায় এত মশা উৎপাত, কি বলবো খালা। মেহরুন্নিসা খুব মনোযোগ সহকারে নাজু বেগমের গল্প শুনছেন। ইসরাত নুসরাত বিরক্ত হলো। আন্টি তোমার মুরগি কয়টা ডিম পেড়েছে? মশায় কয়টা ডিম পেড়েছে আমরা জানতে ইচ্ছুক না। কখন যাবে তোমার বাসায়? দেরি হয়ে যাচ্ছে না এখন? আরে দাঁড়া, গল্পটা শেষ করতে দে। রাগে নুসরাতের নাকের পাটা ফুলে উঠল। একে তো দুনিয়ার আগে রেডি করে রেখেছে, তারপর এখানে এনে দাঁড় করিয়ে রেখেছে, আর এখন মশায় কয়টা ডিম পেড়েছে তার গল্প শুনতে হচ্ছে। এর মাঝে ওনাদের গল্পে এসে যোগ দিলেন ঝর্ণা, রোহিণী আর লিপি বেগম। নাজু বেগম আরও উৎসাহ পেয়ে ওনার বড় ছেলের কথা গল্প করতে লাগলেন। রাগে নুসরাতের মাথা কিলবিল করে উঠল। ইচ্ছে করলো নাজু বেগমের মাথায় কিছু দিয়ে আঘাত করতে। ইসরাত বুঝে গিয়েছে সন্ধ্যার আজানের আগে ওনাদের গল্প শেষ হবে না, তাই সোফায় বসে মোবাইল স্ক্রল করতে শুরু করলো। আর নুসরাত রাগ সামলানোর জন্য কিচেনে ঠান্ডা পানি খেতে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলে মুখ খুলছিল নুসরাত। নিজের সাথেই কথা বলল, এই মহিলা এত কথা বলে কেন? তুইও তো সেম, সারাক্ষণ পটর পটর করিস, আমরা কিছু বলি তোকে? এইটা আবার কোথায় থেকে উদয় হলো? এখন আবার জ্ঞান দিতে শুরু করবে। উফ, কখন যে যাব এখান থেকে। কি বিড়বিড় করছিস? কিছু না। আমি শুনেছি তুই কিছু বলছিলি। শুনতে পেয়েছেন যখন, তখন জিজ্ঞেস করছেন কেন? আরও শুভ্র বাঁকালো, নুসরাতের দিকে এগিয়ে গেল। নুসরাত মনে করলো থাপ্পড় মারবে, কিন্তু তেমন কিছুই হলো না। নুসরাতের পাশ ঘেঁষে আরও শেলফের কাছে গেল। কফির বয়াম হাতে নিয়ে কিছু খুঁজতে লাগলো। কি খুঁজছেন? ওই যে কি? ওই যে যেটার মধ্যে কফি রান্না করে ওইটা। আরে আপনি পাত্র খুঁজছেন? হ্যাঁ ওইটাই। কোথায় রাখা দেখ তো। আমি কেন দেখবো? আপনার দরকার, আপনি খুঁজে নেন। এত বেশি কথা বলছিস কেন? খুঁজে দিবি না সোজা বলে দে, এত তর্ক করার কি আছে? তোর ভবিষ্যৎ তো পুরো অন্ধকার, তোর যে কি হবে এক আল্লাহ ভালো জানে। নুসরাত ভেংসি কাটলো আরশকে। আরশ দেখেও না দেখার ভান করলো। নুসরাত কিচেনের নিচের শেলফ থেকে কফি তৈরি করার পাত্র বের করে দিল। কফি করে দে। পারবো না, আমি এখন খালার বাসায় যাব, আর আপনি আমাকে রান্না করার জন্য বলছেন? কাপড় নষ্ট হয়ে যাবে। আরশ নুসরাতের ওপর থেকে নিচের দিকে তাকালো, আঙ্গুল তুলে নুসরাতের কাপড় দেখিয়ে বলল, তুই এই বেশ নিয়ে মেহমানের বাড়ি যাবি? এটা খারাপের কি আছে? এভাবে বলছেন কেন? এই গেঞ্জি আর প্যান্ট পরে তুই মানুষের বাড়ি যাচ্ছিস? ছি ছি। ইটস নট গেঞ্জি, ইটস টি শার্ট। আর এখানে ছি বলার কি আছে? ইটস মাই ফ্যাশন। নুসরাত, ইংরেজির বেজ্জতি করিস না। পারিস না তাহলে বলতে যাস কেন? আমি কোথায় ভুল বললাম? সঠিকই তো বললাম। আসলে কি জানেন, আপনি নিজেই পারেন না, আবার আমাকে বলছেন ভুল ইংরেজি বলছি। আমি তো দেখছি আপনার ভবিষ্যৎ পুরো অন্ধকার, লাইট জ্বালিয়েও আলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আরশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিচেন থেকে বের হয়ে গেল নুসরাত। আরশ তাজ্জব হয়ে তাকিয়ে রইল। এই মেয়েকে একটা কথা বললে এই মেয়ে তাকে 10টা কথা শুনিয়ে দেয়। আজব মেয়ে মানুষ। ইসরাতের কথা মতো নাজু বেগম সন্ধ্যের নাস্তা খেয়ে বের হলেন নিজের বাসার উদ্দেশ্যে। নুসরাত বলল, শেষ পর্যন্ত আমরা যাচ্ছি। ইসরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নাজু বেগম সবার কাছ থেকে বিদায় নিলেন। মেহরুন্নিসা আবার আসার কথা বললেন। নাজু বেগমের সেই এক কথাই, নাহিদের আব্বু ব্যবসার কাজে এত বিজি যে শ্বাস ফেলার সময় নেই। ওনার এত কাজ উনি সময়ই বের করতে পারছেন না।
আজ কত কষ্ট করে এখানে আসলেন। নুসরাত আর ইসরাত জোরে শ্বাস ফেলে ওনাদের ওখানে রেখে হাঁটা ধরল। নাজু বেগম কথা শেষ হলে এমনিতেই আসবেন। জাইন মাত্র গাড়ি গ্যারেজে রেখে বাসার দিকে আসছিল, তখন নুসরাত আর ইসরাতের সাথে দেখা হয়। জাইন নুসরাতকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তোমরা এই সন্ধ্যাবেলা? নুসরাত কিছু বলার পূর্বেই ইসরাত নুসরাতকে টেনে নিয়ে চলে গেল। আবে ইয়ার, ভাইয়া কি জিজ্ঞেস করেছে? শুনতে পাসনি? শুনতে পেয়েছি। তাহলে টেনে নিয়ে এলি কেন? প্রশ্নের উত্তর দিতে দিলি না কেন? বেয়াদব বলবে তো। ওরে আমার আদবি মেয়ে, প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এর সাথে কথা বলবি না, এই ব্যাডার থেকে দূরে থাকবি, শালা প্রচুর খারাপ। সত্যি? হুম। নাজু বেগম আরো 10 মিনিট পর আসলেন বিদায় নিয়ে। গাড়িতে উঠে ড্রাইভারকে তাড়া দিলেন তাড়াতাড়ি গাড়ি চালানোর জন্য। ওনার বাসায় অনেক কাজ আছে। নুসরাত আর ইসরাত দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আম্মু, ওরা কোথায় গিয়েছে? কারা? নুসরাত আর ইসরাত। আর বাসায় এত ঠান্ডা কেন? লিপি বেগম সব খুলে বললেন। জাইন মনোযোগ সহকারে সবকিছু শুনল, তারপর বলল, চাচা রাগ করে ওদের সামনে না যেতে বলায় ওরা ওদের খালার বাসে চলে গেল। এদের মাথায় কি ঘিলু নেই? রাগের মাথায় বলে চলে যাবে। চলে গিয়েছে যখন কয়েকদিন থেকে আসুক। আর তুই জানিস আরও ছোটটাকে মোটেও সহ্য করতে পারে না। আমার ছেলেটা কয়েকদিন আরামে থাকবে। জাইন আর কিছু বলল না, শুধু ভাবলো ইসরাতকে ভদ্র ভাবলেও মেয়েটা ভদ্র না। দুজনেই সেম। আম্মু, কিছু খেতে দাও। আমি নিয়ে আসছি, তুই ফ্রেশ হয়ে আয় ততক্ষণে। রাত 7টা। কিছুক্ষণ আগেই তারা নাজু বেগমের বাসায় পৌঁছেছে। বর্তমানে তারা নাইমের রুমে রেস্ট করছে। পেছন থেকে নুসরাতের মাথায় কেউ টোকা দিল। নুসরাত আউচ বলে চিৎকার করে উঠল। এই কোন শালারে আমাকে মারলো? ছি, মুখের ভাষা দেখে আমি শিহরিত। কি সব ল্যাঙ্গুয়েজ তুই ইউজ করিস খালি? নিজের মুখের ভাষা আগে ঠিক কর, তারপর আমার মুখের ভাষা দেখে শিহরিত হোস। কালি এসব কি বলে? কানে আজকাল কম শুনছিস মনে হয়। আমি ওর বড় ভাই, ও আমার সাথে কিভাবে তুই তো করে করছে দেখো ইসরাত। ইসরাত ধমক দিল নুসরাতকে। নুসরাত পাত্তা দিল না ইসরাতের ধমক। এই তোর ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দে তো নুসরাত। দিব না। দে বলছি। দিব না, দিব না, দিব না। কি করবি তুই? ছেলেটা ঠাস করে থাপ্পড় মারলো নুসরাতের পিঠে। নুসরাতও দুটো ঘুষি মারলো ছেলেটার পিঠে। ছেলেটা নুসরাতের পায়ে লাত মারলো। ইসরাত এদের বাচ্চাদের মতো মারামারি হাঁ করে বসে দেখতে লাগলো। এই মারামারি বন্ধ করো দুজন। নাহিদ, তুই কি দিন দিন ছোট হচ্ছিস? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস নুসরাতের সাথে। ও আমাকে একটা বেশি মারছে। সমান সমান না হলে আমি থামবো না। বড় ভাই একটা থাপ্পড় মারলে ঘুরে মারতে হয় না, জানিস না? এই কথা কেউ তোকে বলেনি? কিসের বড় ভাই তুই? নাহিদ আস্তে করে থাপ্পড় মারতে গিয়ে নুসরাতের গালে বেশি জোরে থাপ্পড় মেরে ফেলল। নুসরাত ছলছল নয়নে নাহিদের দিকে তাকিয়ে দুটো কিল নাহিদের পিঠে বসিয়ে দিল। নাহিদ ঘুরিয়ে মারার আগে নুসরাত চিৎকার করে বলল, আন্টি, তোমার ছেলে আমাকে মারছে, দেখে যাও এসে। আমার মতো নিষ্পাপ বাচ্চাকে মারতে মারতে মেরে ফেলবে তোমার ছেলে। কে নিষ্পাপ বাচ্চা? দেখে দেখি, মুখটা দেখি। নুসরাত নিজের মুখে 2 হাত রেখে চোখ ঝাপটে বলল, এই যে দেখ, আমি নিষ্পাপ বাচ্চা। নাজু বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসলেন। এসে নাহিদের বাহুতে থাপ্পড় মারলেন। বিরক্ত হয়ে নাহিদের দিকে তাকিয়ে বললেন, তুই কি বাচ্চা? বাচ্চা মেয়েকে মারছিস কেন? আম্মু, ও আমাকে একটা বেশি মারছে আর এখন তোমার কাছে বিচার দিচ্ছে। আরও বাচ্চা, তুমি হাসালে আমায়। তো কি হয়েছে? ছোট বোন একটা মারলে কি তুমি মরে যাবে? আরও তো বাচ্চাই, তোমাদের দুজনের তুলনায় ও তো ছোট। কথাটা বলে নাহিদের পিঠে আরেকটা থাপ্পড় বসালেন। নাহিদ আম্মু বলে চিৎকার করলো। নাজু বেগম বললেন, কি? তুমি আমার মা হতেই পারো না, তুমি কালীর মা। নুসরাত ভেংচি কাটলো নাহিদকে। নাজু বেগম বললেন, আমি তো তোর মা। এটা কে বলেছে তোকে আমি দত্তক নিয়েছি? নাহিদ করুণ চোখে ইসরাতের দিকে তাকালো। দেখলি ইসরাত, দেখলি? আম্মা সবসময় আমার সাথে এরকম করে। আমি থাকবো না রে ঘরে। তোকে কে বলেছে থাকতে? যা, বের হয়ে যা এই ঘর থেকে। নাহিদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইসরাত নাজু বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি, তুমি ওর সাথে এটা ঠিক করনি, ছেলেটা কষ্ট পেয়েছে। দূর, রাগ পড়লে এমনিতেই চলে আসবে, কিসের কষ্ট পাবে? সব ওর নাটক। বলে নাজু বেগম নিজের কাজে চলে গেলেন। নাজু বেগম যেতেই রুমে আসলো নাহিদ। এসে নুসরাতের মাথায় থাপ্পড় মেরে জিব্বা বের করে নুসরাতকে ভেঙিয়ে দৌড়ে চলে গেল রুম থেকে। অফিসের কর্মচারীরা একত্রে বসে গল্প করছিল। গল্পের মূল বিষয় হচ্ছে আরশ এবং মিস ডায়নার ভেতরে কিছু চলছে।
একজন কর্মচারী বলল, মিস ডাইনা কিভাবে স্যারের দিকে তাকিয়ে থাকেন, একবার খেয়াল করে দেখবেন। উনি স্যারকে মনে হয় চোখ দিয়ে গিলে খাবেন। আরেকটা বিষয়, স্যারের রুমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন ডায়না ম্যাম। অন্য কেউ তো স্যারের কেবিনে যাওয়ার আগে ওনাকে বলে যেতে হয়। নিজেকে স্যারের বউ ভেবে বসে আছেন ডায়না ম্যাম। স্যার সবার সাথে কি রুদ ব্যবহার করে, আর ডাইনা ম্যামের সাথে কীভাবে হেসে কথা বলে, তো আপনারা খেয়াল করে দেখবেন। না তো, আমি কখনো দেখিনি স্যারকে ডায়না ম্যামের সাথে হেসে কথা বলতে। আপনাকে দেখিয়ে হেসে কথা বলবে? সেদিন আমি দেখেছি ডাইনা ম্যামের সাথে কথা বলছিল আর মুসকি মুসকি হাসছিল। তাই নাকি? একটা মেয়ে দৌড়ে আসলো, যেখানে গোল হয়ে বসে সবাই গল্প করছিল। কি হয়েছে রুবা, এভাবে দৌড়ে আসলেন কেন? টাইম খেয়াল করেছেন? 9:30 বাজে। স্যার করিডোরে এসে গিয়েছেন, আর আপনারা কাজ বাদ দিয়ে গল্প করছেন এভাবে গোল হয়ে বসে। আরশ আসার কথা শুনে সবাই নিজ নিজ ডেস্কে দৌড়ে গেল। নিজেদের ফাইলগুলো হাতে নিয়ে চেক করার ভান করলো। আরশ মেইন ডোর খুলে ভেতরে প্রবেশ করতেই সবাই সালাম দিল। সালামের উত্তর দিয়ে সামনে যাওয়ার সময় রুবা নামের মেয়েটার হাতের ফাইলটার দিকে চোখ পড়ল। মেয়েটার কাছে গিয়ে আরশ ফাইলটা সোজা করে দিল আর বলল, ফাইল দেখার অভিনয়টা ঠিক আছে, কিন্তু ফাইলটা উল্টো না ধরলে ধরা পড়তেন না আমার কাছে মিস। তারপর সবার দিকে তাকিয়ে আরশ বলল, আমি আপনাদের এখানে আমার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ করার জন্য রাখিনি। কোনো কাজ না করে বসে বসে বেতন নেবেন সেটা তো আর হবে না। কাজে মনোযোগী হন আর প্রোডাক্টগুলো ঠিকভাবে প্যাকেজিং করুন। আজকাল পণ্যের অনেক ব্যাড রিভিউ আসছে। আর মিস রুবা, ফাইলটা চেক করে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসুন। আরশ নিজের কথা শেষ করে কেবিনে চলে গেল। সবাই মুখ কালো করে নিজ নিজ কাজ করতে গেল। অন্যদিকে নাহিদের চাচাতো বোনের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে নুসরাত ও ইসরাতের। নুসরাত আর ইসরাত নাহিদের বাসায় করিডোরে হাঁটছিল। নাহিদের চাচাতো বোন ওদের হাঁটতে দেখে নিজের রুমে নিয়ে গেল। সেখানে ওর মা নাসিমা আক্তার ছিলেন। নাস্তা করা শেষ? জি। লাবণ্য, তুই যে আচার তৈরি করেছিলি তা ওদের খেতে দে। আন্টি, আমি আচার খাই না। তুমি না খেলে ও খাবে, দে তো লাবণ্য, নুসরাতকে দে। লাবণ্য মেয়েটা আচার এনে দিল। নুসরাত ভদ্রতা দেখিয়ে না বলল। আসিয়া কিছুটা জোর করতে নুসরাত বলল, এত করে যখন বলছেন তখন একটু খাচ্ছি, আপনি জোর করার জন্যই খাচ্ছি। জিভা সামলা, মানুষ রাক্ষস বলবে, বেশি খাস না। নুসরাত চুপচাপ বসে আচার খেতে লাগলো। নুসরাতের আচার খাওয়া শেষ হতেই নাসিমা আরো এক বাটি আচার দিলেন নুসরাতকে। নুসরাত মহিলার ওপর প্রচুর খুশি হলো, পাম দিল নাসিমাকে। আপনি অনেক কিউট আন্ট। দেখো মেয়ের কাণ্ড, এসব বলতে হয় নাকি? সত্যি বলছি আন্ট, আপনি অনেক কিউট। নাসিমা লজ্জা পেলেন, তারপর হালকা হেসে বললেন, আমার বোন লন্ডন থেকে এই বেডশিটটা পাঠিয়েছেন। লাবণ্যকে লন্ডন থেকে অনেকগুলো ড্রেস আর জুতো দিয়েছেন। এই লাবণ্য, ওদের দেখাতো। না না, দেখানোর প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি। নুসরাতের কথা কানে তুললেন না নাসিমা। লাবণ্যকে কাভার থেকে বের করে দেখাতে বললেন। লাবণ্য বের করে দেখাতে শুরু করলো। এটা আমার খালামণি আমেরিকা থেকে দিয়েছে, এটা আমার মামাতো বোন লন্ডন থেকে দিয়েছে, আর এই ব্যাগগুলো সব বাহির থেকে আসছে। জি, বুঝতে পারছি। এই পার্সটা আমার খালা আমেরিকা থেকে পাঠিয়েছে। লাবণ্য পার্স খুলতেই সেখান থেকে স্যানিটারি ন্যাপকিন বের হয়ে আসলো। ইসরাত নুসরাতের কানে কানে বলল, এসব দেখে তো মনে হচ্ছে লোকাল বাজার থেকে কিনেছে। আরে কথা বলিস না, শুধু শোন আর হ্যাঁতে হ্যাঁ মেলা। এদের কথা যতক্ষণ শুনবো এরা ততক্ষণ আমাকে আচার খাওয়াবে। ইসরাত তাজ্জব বনে তাকিয়ে রইল। আচার খাওয়ার জন্য মেয়েটা চুপচাপ বসে এদের কথা শুনছে। আরে প্যাড পার্সেল ভিতর থেকে রেখেছিলাম, ভুলে গিয়েছি। আসলে আমাদের প্যাডগুলো লন্ডন থেকে এসেছে। লাবণ্যের কথা শুনে ইসরাত প্যাডের দিকে তাকালো, সেখানে সেনোরা লেখা। কিছু বলতে যাওয়ার আগেই নুসরাত চিমটি কাটলো। নুসরাতের দিকে ইসরাত ভ্রু কুঁচকে তাকালো। নুসরাত ইশারা করে বলল কিছু না বলতে। আসলে আমাদের খাবার ভর্তি প্যাড, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। না না, দেখানোর প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি আপনাদের সব জিনিসই বিদেশি। আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, পরে আসবো আপনাদের ঘরে। বলে ইসরাত রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে জোরে শ্বাস ফেলল। নুসরাত আচারের বাটি হাতে নিয়ে বলল, আসলে আমারও একটা কাজ আছে, আমি আচারের বাটিটা নিয়ে যাই, খাওয়া শেষ হলে কি এনে দিয়ে যাবে? আরে বসো, গল্প করি। পরে আসবো আন্ট, এখন যাই। কথাটা বলে নুসরাত দৌড়ালো। মনে মনে ভাবলো মনে হয় নতুন ধনী হয়েছে, তাই এত টাকার কথা বলে আর বারবার মেনশন করে এই দেশ থেকে আসছে ওই দেশ থেকে আসছে।
নুসরাত আর ইসরাত নাইমের রুমে আসতেই নাহিদকে দেখলো বিছানায় শুয়ে থাকতে। নুসরাত নাহিদের পিঠে কিল মেরে বলল, এই উঠে বস। নাহিদ বিরক্ত হয়ে উঠে বসলো। নুসরাতের দিকে তাকিয়ে বলল, কিরে কালি, কি হয়েছে? ফাতেমা আপনি কল দিয়েছিল। নাহিদ ফাতেমার কথা শুনে এবার নড়ে চড়ে বসলো। নুসরাতের দিকে খুব মনোযোগ দিয়ে তাকালো। কি বলেছে? আপনি বলেছে ওনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। না, এ হতে পারে না। ফাতেমা আমাকে কিভাবে ধোকা দিতে পারে না। যা সর এখান থেকে। তোকে আবার কখন বকা দিল? তোর মতো প্লে বয়কে যে আপনি পছন্দ করেছে এটাই অনেক। ফাতেমার বাচ্চাকে ব্লক খুলতে বল, ওর সাথে আমার কথা আছে। তুমি না তানিয়াকে ভালোবাসো, তাহলে এখন মেয়েটার পেছনে পড়লে কেন? ফাতেমা তোর থেকে 1 বছরের বড়। কুছ শরম কর, বড়ি বেহেন কা লেহাজ কর। কিন্তু ফাতেমাকে আমি ভালোবাসি। তোমার মোবাইলটা একবার দাও। কেন? তুই যদি ফাতেমাকে ভালোবাসিস তাহলে তোর মোবাইলে এত মেয়ের পিক কি করে? আরে এদের সাথে আমি ফ্লার্ট করি। যা শালা, 12 ঘাটে নৌকা চালাস আর বলিস ওকে ভালোবাসিস? প্লিজ ফাতেমাকে বল ব্লক খোলার জন্য। আমি সিরিয়াস ওর বিষয়ে। নুসরাত শুনলো না নাহিদের কথা। নাহিদ মুখ কাদো কাদো করে বলল, বইনা প্লিজ। পারবো না। প্লিজ বোন। কি? ফাতেমা আপ্পের বিষয়ে। ফাতেমাকে? নাহিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। নুসরাতের পিঠে থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে গেল। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে বলল, দেখলি আমাকে কিভাবে মেরে চলে গেল? তুই সুযোগ পেলে আরো দুটো বেশি মেরে দিস। এখন কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করিস না তো। তুই আমাকে এভাবে বলতে পারলি? হ্যাঁ বলতে পারলাম। নাটক কম কর বোন। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে জাইন আইসক্রিম পার্লারে আইসক্রিম আনতে গিয়েছে। ডেলা গাড়িতে বসে যান্ত্রিক গাড়িগুলো চলাচল দেখছে। হঠাৎ করে চীনা পরিচিত কাউকে গাড়ির পাশ দিয়ে যেতে দেখলো ডেলা। আশিক? ছেলেটা পেছন ঘুরে তাকালো। জানালা দিয়ে মাথা বের করে ডেলাকে তাকাতে দেখে ছেলেটা নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখালো, আমি। ডেলা হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়তেই আশিক গাড়ির দিকে এগিয়ে আসলো। হ্যালো ডেলা, আমাকে কি ডাকছিলে? ডেলা এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজলো, তারপর বলল, এখানে তুমি ছাড়া তো আর কেউ ছিল না, তাই তোমাকেই তো ডাকবো, আর কাউকে তো ডাকবো না। ও, কি করছো তুমি? আর এখানে গাড়ি নিয়ে কি করছিলে? কিছু না, গাড়িতে একা বসে বোরিং ফিল করছিলাম। ও, আমি কি তোমাকে কোম্পানি দিতে পারি? হিয়া, অবভিয়াসলি। এই গরমে গাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবেন, গাড়িতে বসার জন্য বলবেন না। আসলে বসে গল্প করি, তাহলে মজা আসবে গল্প করতে। হ্যাঁ হ্যাঁ, আসো না, আসো ভিতরে আসো। ডেলা গাড়ির পেছনের দরজা খুলে দিল। নিজেও ফ্রন্ট সিট থেকে নেমে গিয়ে পেছনে বসলো। আশিকের সাথে গল্প করতে শুরু করলো। তোমার জিএফ আছে? না, আমি পিওর সিঙ্গেল। ওহো, কাউকে পছন্দ করো? তেমন কেউ নেই। কি করলে তোমার ভালো লাগে? ট্রাভেলিং করতে। রিয়েলি? আমি অনেক পছন্দ করি ট্রাভেলিং করতে, আমাদের বেশ জমে যাবে মনে হচ্ছে। জাইন এর মধ্যে আইসক্রিম নিয়ে আসলো। আশিকের সাথে ডেলাকে কথা বলতে দেখে কিছুটা জেলাস হলো। আইসক্রিম এগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো জাইন। কিছুটা রুড হয়ে জাইন বলল, আমি কারোর ড্রাইভার না, একজন সামনে আসো। আরে একদিন আমাদের ড্রাইভার হলে তোর কি জাত চলে যাবে? একদিনের জন্য ড্রাইভার হয়ে যা, চিল ব্রো চিল। হালকা চাপড় মেরে ডেলা জাইনকে বলল। জাইন বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট করলো। আর পেছনে আশিক আর ডেলা গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর পর ডেলার হা হা করে হাসির শব্দ ভেসে আসলো পেছন থেকে। হাসতে হাসতে 2-1 আশিকের গায়ে থাপ্পড় মেরে বসলো ডেলা, তারপর সরি বলল। আবারও হাসতে হাসতে থাপ্পড় মেরে বসলো আশিকের গায়ে। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। নুসরাত আর ইসরাতের বাসায় ফেরা নামগন্ধ নেই। নাসির সাহেব এবার কিছুটা চিন্তিত। এতদিন হয়ে গেল বাসায় ফিরে আসছে না কেন? নাজমিন বেগমকে যখন জিজ্ঞেস করলেন কখন ফিরে আসবে নুসরাত আর ইসরাত, নাজমিন বেগমের চোখ জলে ছলছল করে উঠল। ওনার কোনা দিয়ে চোখ মুছলেন। দরদ এখন উঠতে পড়ছে কেন? যখন আমার মেয়েগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তখনই দরদ কোথায় ছিল? আরে আমি কখন দাঁড়িয়ে দিলাম? আর দরদ কেন উতলে পড়বে? তুমিই তাড়িয়ে দিয়েছো। আমার মেয়েগুলোর সামান্য কথাই তো বলেছিল। ওদের কথায় কি ভুল ছিল? সব তো উচিত কথা বলেছে। আর তুমি কি করলে? সবার সামনে আমার বাচ্চা মেয়েগুলোকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে, সেই তো না করে দিতে। তাহলে ওরা না করায় তোমাদের জাত চলে গিয়েছে। আমি কখন বললাম বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য? আমি শুধু বলেছি আমার সামনে না পড়ার জন্য। তুমি তো ওদের তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিলে, আমার পারমিশন নিয়েছিলে। আর আমরা না করলে বসে নিজেদের মধ্যে কথা বলে সব ঠিকঠাক করে না করতাম।
সেদিন কি বলেছিলেন মনে আছে? বলেছিলে আমার মেয়েগুলো একটু মেয়ে মানুষের মতো আচরণ শিখাতে। তাই আমার মেয়েদের বিষয়ে তোমার নাক গলানো আমি সহ্য করব না। আমার মেয়ে যখন তখন আমার যা ইচ্ছা আমার মেয়েদের সাথে তা করব। তোমার কোনো পারমিশন নেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আমি কখন বললাম এটা? আমি তো এসব বলিনি। তুমিই বলেছ এখন কথা পাল্টাবে না, এই জন্য তো আমি আপার বাসায় ওদের পাঠিয়েছি। এখন তুমি মিথ্যা বলছো, মিথ্যাবাদী লোক। নাজমিন বেগম কথা বলতে বলতে কান্না করে দিলেন। ওনার কোনা দিয়ে চোখ মুছে রুম থেকে বের হয়ে গেলেন। রেস্টুরেন্টের সবচেয়ে ভেতরের টেবিল বুক করেছে নাহিদ। ইসরাত, নুসরাত আর মমো সেখানে বসে আছে। নাহিদ 4 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে এসে টেবিল টেনে ইসরাতের কাছে বসে গেল। মমো আর নুসরাত নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করছে। ফুসুর ফুসুর শেষে দুজন সোজা হয়ে বসলো। নুসরাত কথা বলা শুরু করলো, তাদের মধ্যে নীরবতা ভেঙে।